Yes, right. তাহলে these are the points regarding management of নন ভেরিসিয়াল ব্লিডিং। হ্যাঁ, আমরা বলছি যে ক্লোজ মনিটরিং এর ব্যবস্থা করতে হবে, যে আওয়ারলি পালস, বিপি, ইউরিন আউটপুট পেশেন্টে দেখতে হবে। যে পেশেন্ট যদি শকে থাকে তাহলে তো দেখতেই হবে, এবং ইভেন ইম্পেন্ডিং টু শক, হ্যাঁ, যে অনেক পেশেন্ট যে শকে চলে যেতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, তাহলে আওয়ারলি আমাদের পালস, বিপি অ্যান্ড ইউরিন আউটপুট মেজার করতে হবে। কখনো কখনো মানে এন্ডোস্কোপিক মেজার ফেইল করতে পারে, সেক্ষেত্রে সার্জারি লাগতে পারে। হ্যাঁ, এবং আলটিমেটলি যে যদি এইচ পাইলোরি যদি বিহাইন্ড কজ হয়ে থাকে পেপটিক আলসার, তাহলে এইচ পাইলোরি এরিগেশন থেরাপি লাগবে। হ্যাঁ, সাবসিকুয়েন্টলি, কিন্তু ইমিডিয়েটলি আমাদেরকে পেশেন্টের যে ব্লিডিং বন্ধ করার জন্য আমাদেরকে আইভি যদি পিপিআই, হ্যাঁ, প্রোটন পাম্প ইনহিবিটর, এটা কিন্তু আমাদেরকে দিতে হবে। তাহলে যদি আলসার ব্লিডিং হয়ে থাকে খুব দ্রুত, তাহলে ব্লিডিং অ্যারেস্ট করা যাবে এবং আলসার ইভেন হিলও করে যাবে। কিন্তু সাবসিকুয়েন্টলি যাতে আলসার রিকার না করে, সেজন্য আমাদের কিন্তু ইরাডিকেশন থেরাপি লাগবে। হ্যাঁ, আইভি অ্যাক্সেস বলছে যে অ্যাটলিস্ট ওয়ান লার্জ বোর ক্যানুলা আমাদের ইউজ করতে হবে। হ্যাঁ, যে দুটো কোর্স করতে পারলে খুব ভালো। হ্যাঁ, যে the first step of the management to gain access of the IV, মানে IV access আমাদের ইয়ে করতে হবে, ব্যবস্থা করতে হবে। এইচআর ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, যে পেশেন্টের যে মানে সাইকোলজি স্ট্যাটাস, এটা আমাদের অ্যাসেস করতে হবে, হয়তো দ্য পেশেন্ট ইজ ইন শক অর নট। হ্যাঁ, যে তার মেন্টাল ক্লাউডিনেস আছে কিনা, পেরিফেরি কাম কোল্ড হয়ে গেছে কিনা, সোয়েটিং আছে কিনা, তার পালস কেমন, ব্লাড প্রেশার কেমন আছে, আগে কেমন থাকতো এখন কেমন আছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে তার ইউরিন আউটপুট, আমরা পেশেন্ট পার্টিকে জিজ্ঞেস করবো যে লাস্ট 5 আওয়ার, 6 আওয়ার, 8 আওয়ার বা 12 আওয়ার তার বা 24 আওয়ার্সে তার ইউরিনের পরিমাণ কেমন ছিল। হ্যাঁ, যদি বলে যে না কোনো লাস্ট 24 আওয়ার্স বা 12 আওয়ার্সে তার কোনো প্রস্রাব হয় নাই, হ্যাঁ, ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট ইন ফেভার অফ শক। হ্যাঁ, তাহলে পেশেন্ট যদি মানে মানে হাইপোভলিমিক কন্ডিশনে থাকে, তাহলে তো পেশেন্টের অলিগুরিয়া হবে এবং অ্যানিউরিয়া ডেভেলপ করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট দেখে নেব যে পেশেন্ট শকে আছে কি নাই। হ্যাঁ, তারপর হচ্ছে যে আমাদের যে লিভার ডিজিজ, যে আমাদের অলওয়েজ কনসার্ন যে এটা ভেরিসেল ব্লিডিং হতে পারে। হ্যাঁ, তাহলে ক্রনিক লিভার ডিজিজের কোনো স্টিগমাটা আছে কি নাই আমাদের দেখে নিতে হবে। তাহলে হিস্ট্রি থেকে আমরা কিছু জিজ্ঞেস করব, যে আপনার আগে কখনো, বা পেশেন্ট পার্টিকে জিজ্ঞেস করবো যে আগে কখনো লিভারের প্রবলেম ছিল কিনা, হ্যাঁ, কখনো জন্ডিস হয়েছে কিনা, রক্তবমি কালো পায়খানা পূর্বে হয়েছে কিনা, কোনো ইন্টারভেনশন হয়েছে কিনা। হ্যাঁ, এগুলি আমরা জিজ্ঞেস করবো, মানে ক্রনিক লিভার ডিজিজের ফলে যে পয়েন্টস গুলো, হ্যাঁ, এগুলি যে রিটেন কোশ্চেন কিন্তু আসছিল। হ্যাঁ, তাহলে ক্রনিক লিভার ডিজিজের পরে আমাদের পয়েন্টস গুলো জিজ্ঞেস করতে হবে। ইভেন কিছু এক্সামিনেশন খুব দ্রুত করে ফেলতে হবে, যে পেশেন্টের যে স্টিগমাটা, কিউটিনিয়াস স্টিগমাটা অফ সিএলডি আছে কিনা, হ্যাঁ, ইনক্লুডিং জন্ডিস আছে কিনা, পেশেন্টের হেপাটাইটিস গালে আছে কিনা, পেশেন্টের অ্যাসাইটিস আছে কিনা, এগুলি আমাদের দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, একই সঙ্গে যদি এল্ডারলি পেশেন্ট হয় বিশেষ করে, তাহলে তার আদার কোমরবিডিটি আছে কিনা, এগুলি আমাদেরকে সার্চ করতে হবে। যে তা পেশেন্ট রেনাল ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, পেশেন্টের ক্রনিক হার্ট ফেইলিউর থাকতে পারে, পেশেন্টের স্ট্রোক থাকতে পারে। হ্যাঁ, এগুলি আমাদেরকে কিন্তু দেখতে হবে যে কোনো কোমরবিডিটি আছে কিনা। এই কিছু ইনভেস্টিগেশন ইমিডিয়েট আমাদের দিতে হবে। আমরা রিগার্ডিং লিভার ডিজিজ আমরা বলবো যে তার আমার ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে, কারেন্টও তো নাই। হ্যাঁ, আমি তাড়াতাড়ি শেষ করতে হবে 10-15 মিনিটের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটা সিবিসি, হ্যাঁ, ফুল ব্লাড কাউন্ট করব। হিমোগ্লোবিন ইউজুয়ালি এটা নর্মাল থাকবে যদি আলসার ব্লিডিং হয়, কারণ পেশেন্ট শকে চলে গেলেও ইভেন হিমোগ্লোবিন এটা কিন্তু কমবে না সহজে। হ্যাঁ, এই হিমোগ্লোবিন ডাইলিউশন মানে হিমোডাইলিউশন হয়ে হিমোগ্লোবিন ড্রপ করতে কিন্তু 72 আওয়ার্স পর্যন্ত লেগে যেতে পারে। হ্যাঁ, তাহলে হিমোগ্লোবিন দেখে কনফিউজড হওয়া যাবে না। হ্যাঁ, যে হিমোগ্লোবিন তো তার ঠিক আছে, হ্যাঁ, তাহলে ব্লাড লস বোধহয় বেশি হয় নাই, এটা মিসকনসেপশন। হ্যাঁ, তাহলে হিমোগ্লোবিন ড্রপ করতে সময় লাগবে। এখন কোনো কারণে যদি হিমোগ্লোবিন আমি কম পাই, তাহলে ধরে নিতে হবে যে ক্রনিক লস তার হয়তো আগে থেকে ছিল, আগে থেকে তার অ্যানিমিয়া ছিল, এটা হতে পারে। হ্যাঁ, এটা আমাদের কনসিডার করতে হবে।
আর প্লেটলেট কাউন্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে ক্রনিক লিভার ডিজিজের রোগীদের অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা থ্রম্বোসাইটোপেনিয়া পাই। হ্যাঁ, তাহলে আমাদের সিএলডি সাসপেক্ট করতে হবে। পেশেন্টের ইউরিয়া ক্রিয়েটিনিন ইলেকট্রোলাইট আমাদের অ্যাডভাইস করতে হবে, অ্যাজ বিকজ যে যদি ক্রিয়েটিনিন বেশি থাকে, হ্যাঁ, যদি ইলেকট্রোলাইট আমরা যদি সোডিয়াম পটাশিয়াম যদি কম্পেয়ার করি, যদি পটাশিয়াম যদি আপার লিমিট নর্মাল থাকে অথবা মোর দেন আপার লিমিট থাকে পটাশিয়াম, তাহলে আমরা সিকেডি চিন্তা করব আমরা। হ্যাঁ, এট দ্য সেম টাইম যে ইউরিয়া খুব একটা ইম্পর্টেন্ট মানে প্যারামিটার। যদি প্রফিউজ জিআই হিমোরেজ হয়ে থাকে, হ্যাঁ, তাহলে এই আমাদের যে ব্লাড, এটা একটা প্রোটিন সাবস্টেন্স, এটা ডাইজেশন হয়ে প্রচুর পরিমাণ ইউরিয়া তৈরি হবে। হ্যাঁ, তো ব্লাডে হঠাৎ করে যদি ইউরিয়া বেড়ে যায়, হ্যাঁ, এবং অন্যদিকে যদি ক্রিয়েটিনিন নর্মাল থাকে, তাহলে এটা আমরা ধরে নিতে পারি যে তার প্রফিউজ জিআই হিমোরেজ হয়েছে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ক্লু। হ্যাঁ, তাহলে এটা আমরা করতে পারি। তার সিকেডি আছে কিনা ইম্পর্টেন্ট এটা। তারপরে লিভার ফাংশন টেস্ট আমরা করব, এজিবিটি, বিলিরুবিন, প্রথমিন টাইম, এগুলি করব। প্রথমিন টাইম বিশেষ করে লিভার ফাংশন টেস্টের জন্য লাগবে। এছাড়াও যদি পেশেন্ট যদি অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপির মধ্যে থাকে, বিশেষ করে ওয়ারফারিন বা অন্য কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট সে পেয়ে থাকে, তাহলে প্রথমিন টাইম প্রলং হবে, সেক্ষেত্রেও ব্লিডিং রিস্ক তার বেশি হবে। ক্রস ম্যাচিং লাগবে। হ্যাঁ, ব্লাড ফর্ম রিকুইজিশন যে ফর্ম, সেটা কিন্তু 2 ব্যাগ ব্লাডের জন্য কিন্তু রিকুইজিশন দিতে হবে পার্টিকে। হ্যাঁ, আচ্ছা, রিসাসিটেশন আমরা বলছি যে ইমিডিয়েট আইভি অ্যাক্সেস এবং সঙ্গে সঙ্গে আমরা ফ্লুইড দিব। হ্যাঁ, পেশেন্টকে। তো কি ধরনের ফ্লুইড গুলো আমরা চুজ করব? যে নর্মাল স্যালাইন বা হার্ট প্যান। হ্যাঁ, আমরা যদি গ্লুকোজ দেই তাহলে এটা কি সেলের মধ্যে চলে যাবে। হ্যাঁ, আমার এক্সট্রা সেলুলার যে ফ্লুইড ভলিউম, এটা কিন্তু মানে ইয়ে করা যাবে না, বিল্ড আপ করা যাবে না। তাহলে আমাকে দিতে হবে নর্মাল স্যালাইন বা হার্ট প্যান। তাহলে আমার যে ইসিএফ, এটাকে আমি মেনটেন করতে পারবো। হ্যাঁ, তার সার্কুলেশনটাকে আমি মেনটেন করতে পারবো। ঠিক আছে। আমার ব্লাড ট্রান্সফিউশন আমার যদি প্রয়োজন পড়ে আমার দিতে হবে, যে বেশিরভাগ ক্ষেত্রেই ট্রান্সফিউশন লাগে হসপিটালের পেশেন্ট যারা বা হাসপাতালে যারা ভর্তি হয় তাদের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, দেখা গেছে যে যাদের অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে অথবা বিপি কমে গেছে, হ্যাঁ, ট্যাকিকার্ডিয়া হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড দিতেই হবে, মাস্ট। হ্যাঁ, এবং যারা শকে থাকবে তাদেরকে অক্সিজেন দিতে হবে। এন্ডোস্কোপি আমরা বলছি যে রিসাসিটেশনের পরপরই আমাদের এন্ডোস্কোপি করতে হবে ফর ডায়াগনোসিস এন্ড ফর ইন্টারভেনশন। হ্যাঁ, এগুলি করতে হবে। ঠিক আছে। আর পেশেন্টের ক্লোজ অবজারভেশন এবং মনিটরিং লাগবে, যে আওয়ারলি পালস, বিপি এবং ইউরিন আউটপুট আমাকে চেক করতে হবে, যে এটা ইমপ্রুভ করলো নাকি ডিটেরিয়রেট করতেছে। হ্যাঁ, এটা দেখতে হবে আমাকে। ঠিক আছে। যদি বিপি ফল করে, হ্যাঁ, যদি ইউরিন আউটপুট কমতে থাকে, যদি টাকিকার্ডিয়া ডেভেলপ করে, তাহলে বুঝতে হবে যে পেশেন্ট শকে চলে যাচ্ছে। হ্যাঁ, এই সার্জারি কখনো কখনো লাগে যদি আমাদের এন্ডোস্কোপিক মেজার ফেইল করে। হ্যাঁ, যদি পেশেন্টের না ইনিশিয়ালি ভালো হয়ে গেল, পেশেন্ট আবার রিব্লিড করলো, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের সার্জারি লাগতে পারে। হ্যাঁ, অ্যানজিওগ্রাফিক এম্বোলাইজেশন, এটা হচ্ছে একটা রেডিওলজিক্যাল ইন্টারভেনশন। হ্যাঁ, রেডিওলজিস্টরা এটা করে থাকেন। এটা একটা সুন্দর একটা সিস্টেম, বিশেষ করে ফেইল এল্ডারলি, যাদের ক্ষেত্রে খুব বেশি কিছু করা যায় না, তাদের জন্য। হ্যাঁ, সার্জারির বিকল্প হিসেবে এটা করা যেতে পারে। হ্যাঁ, আর অ্যাট লাস্ট আমাদের এয়ারডিকেশন থেরাপি দিতে হবে যদি এইচ পাইলোরি পজিটিভ হয়। হ্যাঁ, এবং যদি এনএসআইডির জন্য আলসার ব্লিডিং হয়ে থাকে, তাহলে যে বেটার টু অ্যাভয়েড যে এনএসআইডি। হ্যাঁ, অন্যদিকে যদি আমরা ভেরিসেল ব্লিডিং ম্যানেজমেন্টের জন্য পয়েন্টস গুলো যদি দেখি, যে ইমিডিয়েট আমাকে তাহলে তার যে এবিসি ম্যানেজমেন্ট, আমাদের যে সার্কুলেশন, এটা রিস্টাবলিশ করতে হবে ইমিডিয়েট। হ্যাঁ, প্রয়োজনে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। এবং ইম্পর্টেন্ট জিনিস যেটা লাগবে, যে এখানে পোর্টাল হাইপারটেনশন থাকে, যেহেতু এটাকে কমানোর জন্য, হ্যাঁ, পোর্টাল হাইপারটেনশন যদি আমি কমাতে পারি, তাহলে আমার ভেরিসেল ব্লিডিংটা অটোমেটিক্যালি কমে যাবে। হ্যাঁ, তাহলে পোর্টাল হাইপারটেনশন কমানোর জন্য আমার কিছু ভেসোপ্রেসিভ ভেসোপ্রেসর কিছু এজেন্ট আমরা ইউজ করি আমরা। হ্যাঁ, টার্লিপেসিন, সোমাটোস্ট্যাটিন, এই ধরনের আমরা এই পেশেন্ট গুলোকে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিব আমরা। হ্যাঁ, সেপ্টিয়াক্সোন 1 গ্রাম ডেইলি বা সিপ্রোফ্লক্সাসিন, এ ধরনের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স আমরা দিব। অ্যাজ বিকজ যে প্রফিউজ ব্লিডিং হওয়ার পরে আমাদের জিআই ট্র্যাক্টে আমাদের ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন এবং এসবিপি, হ্যাঁ, যে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, যারা পেশেন্টস উইথ পেশেন্টস উইথ
একটু পরে আসো। পেশেন্টস উইথ হিউজ অ্যাসাইটিস, বিশেষ করে যাদের এই ধরনের অবস্থা থাকে তাদের কিন্তু এসবিপি হওয়ার চান্স থাকে। তাহলে আমাদের প্রোফাইল্যাক্সিস লাগবে, যে আমাদের অ্যান্টিবায়োটিক্স দিতে হবে আর কি। হ্যাঁ, আইভি অ্যান্টিবায়োটিক্স আমরা প্রিফারেবলি দিব এই সমস্ত পেশেন্টকে। পেশেন্টের ইমার্জেন্সি এন্ডোস্কোপি করতে হবে, আমরা বলছি যেটা কনফার্ম করার জন্য যে whether the bleeding is varical or other than varical bleeding. ভেরিসিয়াল ব্লিডিং হলে আমাদেরকে ইন্টারভেনশন লাগবে, যে ভেরিসিয়াল ব্যান্ড লাইগেশন করতে হবে। পেশেন্টকে আমাদের পিপিআই দিতে হবে, কারণ এই একটা স্ট্রেস কন্ডিশন, এখানে আলসার হওয়ার একটা পসিবিলিটি থাকে। এছাড়াও ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেহেতু আমাদের পেপটিক আলসার, সেজন্য আমাদের প্রোটন পাম্প ইনহিবিটর ইউজ করতে হবে। হ্যাঁ, ল্যাকটোজ এনেমা পেশেন্টকে দিতে হবে, হ্যাঁ, টু প্রিভেন্ট দ্য হেপাটিক এনকেফালোপ্যাথি। তো এই হচ্ছে আপার যে ব্লিডিং ম্যানেজমেন্টের জন্য কিছু কথাবার্তা। আর ডিসক্রিপশন নিয়ে আমি কয়েকটা কথা একটু বলে নিই, ডিসকাস করার কথা যাবে না, আমার ল্যাপটপের চার্জ শেষের দিকে। আচ্ছা, অ্যাপ্রোচ টু ডিসপেপসিয়া, হ্যাঁ, এখান থেকে কোশ্চেন এসছে। তো আমরা যদি ডিফাইন করি হোয়াট ইজ ডিসপেপসিয়া, তাহলে ডিসপেপসিয়া দিস ইজ এ কালেকটিভ একটা টার্ম আর কি। হ্যাঁ, এটা একটা ব্রড টার্ম which includes the upper abdominal discomfort, epigastric pain, blotting, nausea. হ্যাঁ, তাহলে these are the symptoms collectively known as dyspepsia, and the symptoms which are thought to originate from the upper GI tract. হ্যাঁ, তখন আমরা এই টার্মটা ইউজ করি ডিসপেপসিয়া। হ্যাঁ, তো এটা আসলে অনেক কারণ আছে, যে ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে ডিসকমফোর্টের কারণ এটা জিআই কজ হতে পারে, নন জিআই আদার কজও হতে পারে। হ্যাঁ, তাহলে এটা পেপটিক আলসার, এটা একটা ইম্পর্টেন্ট কজ। অ্যাকুট গ্যাস্ট্রাইটিস হতে পারে, গলস্টোন প্রবলেম হতে পারে, ইসোফেজিয়াল স্পাজম হতে পারে, নন আলসার ডিসপেপসিয়া হতে পারে, IBS even may present with dyspepsia. IBS patients even may present with dyspepsia. আদার জিআই ট্রাক্ট, আমরা বলি যে যে হেপাটিক বার্ড, প্যানক্রিয়াটিক বার্ড, এই যে অর্গানগুলো প্যানক্রিয়াস, লিভার, এগুলি থেকেও কিন্তু যে সিমটম, এটা কিন্তু ডিসপেপসিয়া আকারে কিন্তু পেশেন্টরা প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, সিস্টেমিক ডিজিজ, রেনাল ফেইলিউর, হাইপারক্যালসিয়ামিয়া, এগুলি কিন্তু ডিসক্রিপশন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। ডেরিভেট কিছু ড্রাগস আমরা এটার কারণ হিসেবে চিন্তা করতে পারি, যেমন পেশেন্ট হয়তো এনএসএআইডি খাচ্ছে, পেশেন্ট তো স্টেরয়েড খাচ্ছে কোনো ফর্মে, ইভেন যে ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এগুলি ডিসপেপসিয়ার কারণ অনেক পেশেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, আয়রন খাচ্ছে পেশেন্ট, হ্যাঁ, পটাশিয়াম খাচ্ছে, তাহলে এগুলির জন্য কিন্তু এটা হতে পারে। ডিগক্সিন, হ্যাঁ, কার্ডিয়াক ইউজ আছে। তো তারপর এবং অবশ্যই আমাদেরকে যে সাইকোলজিক্যাল কিছু মানে কজ, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলি এই পেশেন্টরাও কিন্তু আমাদের এটা নিয়ে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, ডিসপেপসিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো এই ডিসপেপসিয়ার আসলে অনেক কারণ, কিন্তু ক্রনিক ডিসপেপসিয়া, তাহলে ডিসপেপটিক সিমটমস পারসিস্টিং ফর মোর দ্যান 3 মান্থ যখন আমরা বলবো, তখন আমরা ক্রনিক ডিসপেপসিয়া কথাটা ইউজ করি আর কি। তো ক্রনিক ডিসপেপসিয়া আদার দেন আদারওয়াইজ পেশেন্ট ইজ হেলদি, তো সেই ক্ষেত্রে আমরা আসলে খুব মেজর কোনো কারণ পাই না। হ্যাঁ, কোনো মেজর কোনো কারণ পাওয়া যায় না, এবং সেই ধরনের কন্ডিশনটাকে আমরা বলি যে নন আলসার ডিসপেপসিয়া, যে বা ফাংশনাল ডিসপেপসিয়া, এই কথাগুলো ইউজ করা হয়, যে দের ইজ নো অর্গানিক কজ ফর ডিসপেপসিয়া। হ্যাঁ, অনেক সময় যে হার্ট বার্ন, রিগাজিটেশন, এই কথাগুলো আমরা এগুলি অনেক সময় কেউ কেউ বলে থাকে যে ডিসপেপসিয়ার পার্ট, কেউ কেউ বলে থাকে যে ঢেকুর উঠতেছে, হ্যাঁ, যে হার্ট বার্ন হচ্ছে, রিগাজিটেশন হচ্ছে। কিন্তু হার্ট বার্ন এবং রিগাজিটেশন এটা কো এক্সিস্টিং প্রবলেম হিসেবে থাকতে পারে। হ্যাঁ, তাহলে সেটার জন্য কিন্তু আলাদা ট্রিটমেন্ট দিতে হবে, ঠিক আছে, কিন্তু এটাকে আমরা কখনো ডিসপেপটিক সিমটম বলবো না। হ্যাঁ, আচ্ছা, তো ডিসপেপসিয়া নিয়ে যখন আমরা ডিল করব, তো দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কারণ কিছু খুঁজে পাই না, কিন্তু ইন এভরি সিচুয়েশন উই হ্যাভ টু গো ফর অ্যালার্ম ফিচার্স, যে whether any alarm feature is present or not.
পেশেন্টের যদি ওয়েট লস থাকে, পেশেন্টের যদি অ্যানিমিয়া থাকে, পেশেন্টের যদি পারসিস্টেন্ট ভমিটিং এর হিস্ট্রি থাকে, পেশেন্টের যদি হেমাটাইটিস মেলানা হিস্ট্রি থাকে, যদি পেশেন্ট ডিসফেজিয়া নিয়ে প্রেজেন্ট করতেছে, হ্যাঁ, পালপেবল অ্যাবডোমিনাল কোনো ম্যাস থাকে, তাহলে এই সমস্ত এগুলি হচ্ছে অ্যালার্ম ফিচার। এগুলি কোনো ডিসপেপসিয়া পেশেন্টের যদি থাকে, হ্যাঁ, বয়স যাই হোক না কেন, তাহলে অবশ্যই আমাদেরকে ইনভেস্টিগেশনে চলে যেতে হবে। আদারওয়াইজ সাধারণত আমরা এম্পিরিক্যাল ট্রিটমেন্ট দিয়ে দিই, হ্যাঁ, পিপিআই বা আদার ড্রাগস এগুলি দিয়ে দিই। তাহলে এগুলি থাকলে আমাদেরকে বারবার তোমাদের এই কোশ্চেনটা এসছে তোমাদের যে হোয়াট আর দ্য অ্যালার্ম ফিচার্স, হ্যাঁ, ইন কেস অফ ডিসপেপসিয়া, হ্যাঁ, তাহলে এগুলি মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো এই ডিসপেপসিয়া আমাদের মোরালেস সবারই এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, কিন্তু ক্রনিক ডিসপেপসিয়া একটা গ্রুপ, হ্যাঁ, যে এটা কিন্তু একটা খুব উল্লেখযোগ্য, মানে উল্লেখযোগ্য সংখ্যক রোগী কিন্তু আমরা পেয়ে থাকি যে ক্রনিক ডিসপেপসিয়া রোগী, হ্যাঁ, কোনো ওষুধেই কাজ করতেছে না। তো তার ম্যানেজমেন্টের জন্য একটা গাইডলাইন আছে বা একটা প্রোটোকল আছে, হ্যাঁ, এটা বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে মানে এটা করা হয়। তো আমি একটু দেখানোর চেষ্টা করবো যে আমাদের কিভাবে ম্যানেজ করা উচিত আর কি, হ্যাঁ। তাহলে মোস্ট পেশেন্ট হ্যাভ নো সিভিয়ার আন্ডারলাইং প্রবলেম, হ্যাঁ, এম্পিরিক্যাল ট্রিটমেন্ট পিপিআই সামটাইমস সাফিসিয়েন্ট, হ্যাঁ। তো কখন আমরা ইনভেস্টিগেট করবো, যখন যাদের বয়স হচ্ছে 55 অর মোর এবং যাদের অ্যালার্ম ফিচার থাকবে এবং যাদের আমরা বলছি যে ইয়াং এজ গ্রুপ, আমরা এম্পিরিক্যাল ট্রিটমেন্ট দিলাম কিন্তু কোনো কাজ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনভেস্টিগেট করবো স্পেশালি এন্ডোস্কোপি, ঠিক আছে। তো এই যে ফাংশনাল ডিসপেপসিয়া একটা মানে একটা সাবগ্রুপ, হ্যাঁ, যে দেখা গেছে যে এদের কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, লং টার্ম বেসিসে তারা এই এপিগাস্ট্রিক পেইন, তারপর ব্লটিং, ফুলনেস, মানে আর্লি স্যাটাইটি, নশিয়া, ভমিটিং এ ধরনের প্রবলেমে সাফার করে, হ্যাঁ। এবং এই পেশেন্ট গুলোকে আমরা দুটো সাবগ্রুপে ভাগ করে নিই, আলসার লাইক প্রবলেম এবং আরেকটা হচ্ছে ডিসমোটাইলিটি টাইপ প্রবলেম, হ্যাঁ। তাহলে আমাদের ট্রিটমেন্টের জন্য সুবিধা হয়ে থাকে আর কি, হ্যাঁ, যে ওভারল্যাপিং জার্ড সিমটম থাকতে পারে, আইবিএস থাকতে পারে, তাহলে সেগুলির জন্য আলাদা আমাদেরকে ট্রিটমেন্ট কনসিডার করতে হবে, কিন্তু ডিসপেপসিয়া ট্রিটমেন্টটা আমাদেরকে আলাদাভাবে ডিজাইন করতে হবে, হ্যাঁ। তো প্যাথোফিজিওলজি অ্যাকচুয়াল কজ আসলে জানা যায় না, তবে মানে ভিসেরাল হাইপার সেন্সিটিভিটি, হ্যাঁ, ভিসেরাল মানে মিকোসাল আর মাস্কুলারিস মিকোসা আর মাস্কুলারিস প্রোপ্রিয়া, এই যে মানে আমাদের যে পেরিস্টালটিক যে মুভমেন্ট হয় এগুলিতে ঝামেলা থাকতে পারে, ডিসমোটালিটি প্রবলেম আর কি, হ্যাঁ, সাইকিয়াট্রিক প্রবলেম থাকতে পারে, এইগুলি কারণে দেখা গেছে এই সমস্ত রোগীরা এই প্রবলেম নিয়ে প্রেজেন্ট করে আর কি, বিভিন্ন ধরনের ডিসপেপটিক সিমটমস নিয়ে প্রেজেন্ট করে। তো মানে ক্লিনিক্যাল সিনারিওটা অ্যাকচুয়ালি কেমন হয়ে থাকে, দেখা গেছে যে পেশেন্টস আর ইউজুয়ালি ইয়াং, লেস দেন 40, এবং মোস্ট অফ দ্য পেশেন্টস আর ফিমেল পেশেন্টস, 2:3, ফিমেল মেল রেশিও হচ্ছে 2:3, মোস্ট অফ দ্য পেশেন্টস আর ফিমেল, অ্যান্ড আর্লি মর্নিং সিমটমস থাকে, এদের আইবিএস ওভারল্যাপিং থাকতে পারে। দেখা গেছে যে এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব, যে পেপটিক আলসার আমরা কনসিডার করব, এবং এল্ডারলি পেশেন্ট যদি হয় তাহলে আমাদেরকে মেলিগনেন্সি আমাদের একটা কনসার্ন, যে সি স্টোমাক, সি ইসোফেগাস কি না, হ্যাঁ। তাহলে আমরা বলছি যে অ্যালার্ম ফিচার গুলো অবশ্যই আমাদেরকে কনসিডার করতে হবে, এবং এল্ডারলি পেশেন্ট হলে আমাদেরকে অবশ্যই এন্ডোস্কোপি করে ফেলতে হবে, হ্যাঁ। যে দেখা গেছে পেশেন্টরা আদারওয়াইজ খুব হেলদি থাকে, এদের ওয়েট লসের কোনো হিস্ট্রি থাকে না, হ্যাঁ, কিন্তু তাদের লুকটা থাকে অ্যাংসাস লুক, তারা মনে করে যে আমার কোনো সিরিয়াস প্রবলেম আছে, হ্যাঁ, ডাক্তার সাহেব ধরতে পারতেছে না, হ্যাঁ, এতদিন ধরে ওষুধ খাচ্ছি আমি ভালো হচ্ছি না, এরকম একটা ব্যাপার থাকে আর কি, হ্যাঁ, সাইকোলজিক্যাল কম্পোনেন্ট গুলো স্ট্রং হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, তাহলে রেডিমেড ড্রাগ, মানে অফেন্ডিং কোনো ড্রাগের হিস্ট্রি আমরা পেতে পারি, যে হয়তো উনি ওসিপি খাচ্ছে, হয়তো আয়রন খাচ্ছেন উনি, হ্যাঁ, বা স্টেরয়েড নিচ্ছেন কোনো ফর্মে, হ্যাঁ, এরকম হতে পারে, ঠিক আছে। তাহলে প্রেগন্যান্সি একটা ইম্পর্টেন্ট কজ ফর ডিসপেপসিয়া, বিশেষ করে ইয়াং ফিমেল হলে আমাদেরকে এটা চিন্তা করতে হবে, হ্যাঁ। এই, তো ইনভেস্টিগেশন আমরা বলছি যে ইন মোস্ট অফ দা কেসেস ডায়াগনোসিস ইজ ক্লিনিক্যাল ইন কেস অফ ফাংশনাল ডিসপেপসিয়া, যদি বয়সটা কম হয়, পেশেন্টের যদি কোনো অ্যালার্ম ফিচার না থাকে, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু ফাংশনাল ডিসপেপসিয়া ধরে আমরা আগাতে পারি, হ্যাঁ। আমরা এম্পিরিক্যাল পিপিআই থেরাপি দিলে হয়তো অনেক পেশেন্টই কিন্তু ইমপ্রুভ করে যায়, তাদের সিমটম রিজলভ করে যায়, হ্যাঁ। তাহলে যদি বয়স বেশি হয় তাহলে, বা এম্পিরিক্যাল ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইনভেস্টিগেশন লাগবে, আদারওয়াইজ লাগবে না, হ্যাঁ। এই কথাগুলো ঘুরায় ফিরে লেখা আছে আর কি এখানে, হ্যাঁ। ম্যানেজমেন্ট, আমরা বলছি যে ফাংশনাল ডিসপেপসিয়া বলতেছি, তাহলে there is no certain cause found as the background pathology, হ্যাঁ।
তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে এটা অন্য ফাংশনাল ডিজিজের ক্ষেত্রে যেমনটা হয় আর কি, যে পেশেন্টের এক্সপ্লানেশন এবং রিঅ্যাসুরেন্স। তাহলে কি ফর্মে হবে, যে ঠিক আছে আপনার তো অনেক দিন ধরে প্রবলেম, আপনার যদি এটা কোনো সিরিয়াস কিছু হতো তাহলে আপনার এই প্রবলেম গুলো হতো, তাহলে আপনার রক্ত শূন্যতা হতো, আপনি হয়তো খেতে পারতেন না, শুকায় যাইতেন, হ্যাঁ, ওয়েট লস হতো, তো সেগুলি তো আপনার কিছু নাই। সুতরাং এটা আপনার কোনো খারাপ কোনো রোগ না, এটা গ্যাসের প্রবলেম, হ্যাঁ, এটা আপনি ওষুধ খেলে ভালো হয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার এটা ক্যান্সার হওয়ার মতো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, এবং ভবিষ্যতে ইমিডিয়েট মানে আহ, খুব তাড়াতাড়ি আপনার কোনো ধরনের ঝুঁকির মধ্যে আপনি যে পড়বেন তাও না। হ্যাঁ, তাহলে এই কথাগুলো বলতে হবে, রিঅ্যাসুরেন্স, হ্যাঁ, এক্সপ্লানেশন এন্ড রিঅ্যাসুরেন্স, দেয়ার ইজ নো চান্স ফর হ্যাভিং মানে ম্যালিগনেন্সি, হ্যাঁ, এটা বলতে হবে। তারপর হচ্ছে যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, বিশেষ করে পেশেন্টের ডিপ্রেসিভ ডিসঅর্ডার থাকতে পারে, হ্যাঁ, অ্যাংজাইটি নিউরোসিসের আদার কম্পোনেন্ট থাকতে পারে, তাহলে সেগুলি আমাদের কনসিডার করতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে। হ্যাঁ, রেস্ট্রিকটিভ ডায়েট, যে ঝাল খাবেন না, আহ ভাজা খাবেন না, তেল খাবেন না, এগুলি অনেক সময় বলা হয়, কিন্তু এগুলি রোল খুব লিমিটেড। হ্যাঁ, লিমিটেড। মানে বিভিন্ন ধরনের ট্রায়াল ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি, পিপিআই দিই, বা সঙ্গে আরো কিছু ট্রিটমেন্ট আমরা দিই। হ্যাঁ, তো আমরা প্রোকাইনেটিক্স আমরা ইউজ করতে পারি, বিশেষ করে এ ধরনের ক্ষেত্রে, এই রোগীগুলোর ক্ষেত্রে আমাদের লো ডোজ অ্যামিট্রিপটাইলিন, হ্যাঁ, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এটা একটা ফার্মাকোলজিক্যাল একটা হচ্ছে দিক হচ্ছে যে এগুলি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পেইন মডুলেটর হিসেবে কাজ করে। সো এবং দেখা গেছে যে যারা ইপিগ্যাস্ট্রিক পেইন, মানে যারা আলসার লাইক ডিসপেপসিয়া নিয়ে প্রেজেন্ট করে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে অ্যামিট্রিপটাইলিনটা। হ্যাঁ, আচ্ছা, এবং সাইকোলজিক্যাল যদি আদার কোনো ফ্যাক্টর থাকে বা এম্পিরিক্যাল থেরাপিতে ইমপ্রুভ করতেছে না, তাহলে আমাদেরকে ইভালুয়েট করতে হবে পেশেন্টকে, এবং প্রয়োজনে টার্গেটেড আমাদের ফর্মাল সাইকোথেরাপিতে যেতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা একটা গাইডলাইন, থাইল্যান্ডের গাইডলাইন, তারা বলতেছে আমরা কিভাবে করবো, এটা আমি অলরেডি বলছি আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় এটা তোমাদের লাগবে না, এটা পোস্ট গ্রাজুয়েশন ডাক্তারদের জন্য। আচ্ছা, তো আমার মনে হয় যে আজকে অনেক কিছু বলা হয়েছে। তো পেপটিক আলসার ডিজিজ এবং পেপটিক আলসার ডিজিজ, তারপর হচ্ছে যে সে স্টোমাক, হ্যাঁ, এগুলি হচ্ছে লং কেস তোমাদের, মানে পরীক্ষায় লং কেস হিসেবে থাকবে। তো এটা তোমাদেরকে আলাদা করে পড়তে হবে, জানতে হবে। ওকে, তোমাদের ধন্যবাদ, সুন্দর ক্লাস করলা।